প্রোগ্রাম আছে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সী মহাশয় এবং মঞ্চে যে নেতৃত্বরা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে প্রণাম জানাই। আলাদা করে প্রত্যেকের নাম নিয়ে আর সময় অপচয় করছি না, কারণ অনেকে আছেন, সবাই বলবেন এবং মদনদা আসবেন, আরো অনেকে আছেন বলবেন, এবং আরো কয়েকটা প্রোগ্রাম আছে এখানে। প্রথমত ভবানীপুরবাসীকে অভিনন্দন জানাতে চাই যে আপনারা তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে আপনাদের বিধায়ক হিসাবে পেতে চলেছেন। যে সৌভাগ্য বাংলার 293টা বিধানসভা কেন্দ্রের মানুষের হয়নি, সেটা আরো একবার ভবানীপুরের মানুষের হতে চলেছে। তাই আপনাদেরকে আরো একবার অভিনন্দন জানাই। এই উপনির্বাচনে অনেকেই বলছেন তৃণমূল কংগ্রেসের প্রচার করার তো দরকার ছিল না, তাও তৃণমূল কংগ্রেস প্রচার করছে কেন? আমি একজনকে বললাম যে না, তৃণমূল কংগ্রেস কোনো লড়াইকে ছোট করে নেয় না। সেই ছোট পঞ্চায়েত নির্বাচন থেকে, বিধানসভা নির্বাচন থেকে লোকসভা নির্বাচন হোক, কিংবা একটা ছোট্ট স্কুলের নির্বাচন হোক, কলেজের নির্বাচন হোক, ইউনিভার্সিটির নির্বাচন হোক, তৃণমূল কংগ্রেসের কাছে প্রত্যেকটা নির্বাচন সিরিয়াস। এবং এই বিধানসভা কেন্দ্রে বিশেষ করে প্রার্থী যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন আপনি চাইলেও কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীকে আটকাতে পারবেন না, কারণ তাদের আবেগ তাদেরকে ঘরের বাইরে বার করে নিয়ে চলে আসবে। কিন্তু কয়েকটা বিতর্ক বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে। তবে প্রথমেই আমি আগেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যারা দাঁড়িয়েছেন, বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা দেবী, সিপিএম এর তরফ থেকে কি নাম জানেন, শ্রীজিৎ বিশ্বাস বাবু দাঁড়িয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই এই লড়াইয়ের জন্য। তবে প্রিয়াঙ্কা দেবীর একটা ভিডিও আমি কদিন আগে দেখছিলাম, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। प्रियंका देवी बोलते मैं सरसों का तेल नहीं हूँ, मैं पेट्रोल हूँ, मैं डीजल हूँ। मैं प्रियंका दीदी और उनका पार्टी के लोगों को बोलना चाहता हूँ, प्रियंका जी आप ना ही सरसों का तेल बनो, ना ही पेट्रोल बनो, ना ही डीजल बनो, क्योंकि आपके नेता मोदी जी की करिश्मा से अभी सरसों का तेल 150 रुपया पार, पेट्रोल 100 रुपया पार और डीजल भी 100 जाने वाला है। इतना महंगा हम ले नहीं सकते भाई, इतना महंगा हम ले नहीं सकते। সাধারণ মানুষের জীবন জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়ে বলে আমি সরষের তেল নই, আমি পেট্রোল ডিজেল। বিজেপি নেতা নেত্রীরা পেট্রোল ডিজেল বললেই মানুষের মাথা গরম হয়ে যায়। পেট্রোল ডিজেল আপনি উচ্চারণই করবেন না, তাহলে জামানতটাও থাকবে না। এমনিতেই জামানত থাকবে কিনা সন্দেহ আছে, জামানতটাও থাকবে না। প্রত্যেকে এখানে যারা বসে আছেন তারা বাড়িতে গিয়ে যান, রান্নার গ্যাস সিলিন্ডার 900 টাকার উপরে দাম, নরেন্দ্র মোদীর দয়ায়। আমি এই সমস্ত কি হয়েছে না হয়েছে আপনারা খুব ভালো জানেন। শুধু কয়েকটা প্রশ্নের উত্তর। বিজেপির তরফ থেকে বক্তব্য রাখা হচ্ছে যে নির্বাচন কমিশন ভবানীপুরের ইলেকশনটা করে মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে দিয়েছে, ভবানীপুরের ইলেকশনটা করে বাঁচিয়ে দিয়েছে মমতা ব্যানার্জিকে। আমি বলি নির্বাচন কমিশন আসলে বিজেপিকে বাঁচিয়ে দেওয়ার কাজটা করেছে। কেন জানেন? বিজেপি খুব ভালো মতো জানে ভবানীপুর বলুন বা শামশেরগঞ্জ বলুন বা জঙ্গিপুর বলুন, এই 3টে সিটই তৃণমূল কংগ্রেসের জেতা সিট। কিন্তু এই ফাঁকে যদি আরো যে 2টো সিট বিজেপি জিতেছিল, একটা দিনহাটা, আমাদের মধ্যে আমাদের বৈশাখা এসে গেছে, বৈশাখাকে অভিনন্দন জানাই। আমাদের দিদির এবার চিফ ইলেকশন এজেন্ট, অনেক অভিনন্দন এবং দাদা বক্তব্য রাখবেন। সেই জায়গায় দাঁড়িয়ে শান্তিপুর ও দিনহাটা, এই 2টো সিট এমন সিট যেগুলো বিজেপির জেতা। বিজেপির এমপিরা ছেড়ে দেওয়ার পর ওখানে বাইপল হওয়ার কথা। নির্বাচন কমিশন চাইলে এই 2টো সিটে করতে পারতো, কিন্তু করেনি কেন? কারণ জানে এই মুহূর্তে এই 2টো সিটে ভোট হলে তৃণমূল কংগ্রেস জিতবে, আর এই 2টো সিট যেটা বিজেপির হাতে ছিল ওই 77টা কমে 75 হয়ে যাবে, আর তৃণমূল কংগ্রেস 213 প্লাস এখন 2 যুক্ত হবে 15 প্লাস 2 এর 17 হয়ে যাবে। এই নির্বাচন কমিশন বাঁচিয়েছে বিজেপিকে, তৃণমূল কংগ্রেসকে কাউকে বাঁচাতে হয় না, কারণ তৃণমূল কংগ্রেসকে বাঁচায় বাংলার মানুষ। আজ থেকে 6 মাস আগে বিধানসভা ভোটের হাওয়া যখন একদম মধ্য গগনে, চতুর্দিকে বিজেপির নেতা কর্মীরা বলে বেরিয়েছে আপকি বার 200 পার। অমিত শাহজি রোজ এসছেন, নরেন্দ্র মোদী চাকাত্রাইতে করে রোজ নেতা নিয়ে গেছেন, নেতা ভাঙিয়েছেন, আর আমাদের কিছু নেতা রোজ দিল্লিতে গিয়ে গিয়ে পার্টি চেঞ্জ করেছেন। হাওয়া তুলে ধরা হয়েছিল বিজেপি আসছে, বিজেপি আ রাহা হ্যায়। আর 2রা মে যখন টিভি চ্যানেলটা চালিয়ে আমরা প্রত্যেকে বসেছিলাম, 200 স্বপ্ন দেখা দলটা 77 ক্রস করতে গড়াগড়ি খাচ্ছিল। কেন জানেন? কারণ মানুষ আমাদের সঙ্গে থাকে এবং মানুষকে আমরা ঈশ্বর বলে মনে করি। তাই আমাদের আর কারোর সাহায্যের কোনো দিক থেকে দরকার পড়ে না। শুধু একটা স্মৃতির মঞ্চে পেছন দিকে যান, স্মৃতিপথে পেছন দিকে গিয়ে এবারে নির্বাচনটা ভাবুন তো মায়েরা দাদারা। একজন মহিলা, একটা
মহিলা, তাও একটা পা ভাঙা। উল্টো দিকে কে কে ছিল? বিজেপি, সিপিএম, কংগ্রেস, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্স, ন্যাশনাল মিডিয়া, যাদেরকে আমরা গদি মিডিয়া বলি, সেই থেকে শুরু করে সমস্ত শক্তি, পিএম কেয়ার ফান্ডের হাজার হাজার কোটি টাকা, দলবদলু নেতা, কিছু বেঈমান বিশ্বাসঘাতকার গদ্দার, এই সবাই মিলে জোট বেঁধেছিল। উল্টো দিকে কে? একলা একটা 5 ফুট 2 ইঞ্চির 65 বছর বয়সী মহিলা, যার একটা পাও চক্রান্ত করে ভেঙে দেওয়া হয়েছিল সেই সময় দাঁড়িয়ে। কিন্তু এই সমস্ত কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াইটা কিন্তু তিনি জিতেছেন। কিভাবে জানেন? আজ থেকে কয়েকদিন পর, তো দুর্গাপুজো 28 দিনও রাখিনি, মহালয়া আসবে 6 তারিখ, 6ই অক্টোবর মহালয়া, আর 3রা অক্টোবর আপনাদের ভবানীপুরে রেজাল্ট বেরোবে। এই ব্যাপারটা কেমন জানেন? 6 তারিখ মহালয়ার দিন আমরা রেডিও চালাই, সকালবেলা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে শুরু হয়, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে, রূপলোক ও রসলোকে আনে রূপভাব মাধুরীর সঞ্জীবনী। এই বলে মাতৃ আরাধনা 6 তারিখ শুরু হবে। তার মানে আমরা আমাদের উমাকে আরো একবার এই মাটিতে, এই পৃথিবীতে ফেরত পাবো। 1 বছর পরে উমা আবার ফেরত আসবে। 6 তারিখ উমা এই পৃথিবীতে ফেরত আসার ঠিক 3 দিন আগে ভবানীপুরের ঘরের মেয়ে, ভবানীপুরের উমা ভবানীপুরে ফেরত আসতে চলেছে। এটা আমাদের জন্য সবচেয়ে গর্বের ব্যাপার, সবচেয়ে আনন্দের ব্যাপার। আর এই 3 তারিখ আরো একবার সেই লড়াই, যে লড়াইটা 6 মাস আগে আপনারা দেখেছেন। এই লড়াইটা কেমন লড়াই? আপনাদের একটু এই দেবী দুর্গার যে উপাখ্যান, তার সাথে একটা মিল দেখাই। আপনারা মনে করে দেখুন, মহিষাসুর ব্রহ্মার ধ্যান করছে, বছরের পর বছর ব্রহ্মার ধ্যান করছে বর প্রাপ্তির আশা। এবার ব্রহ্মা মহিষাসুরের ধ্যানে সন্তুষ্ট হয়ে একদিন এলেন, এসে অসুরকে বললেন, অসুর তুমি কি বর চাও বলো। মহিষাসুর বলল, ব্রহ্মদেব আমি অমরত্ব চাই, অমর হতে চাই। কিন্তু ব্রহ্মদেব বললো, না বাবা, অমরত্বের বর তো কাউকে দেওয়া যায় না, তুমি অন্য কিছু বর চাও। তখন মহিষাসুর একটু বুদ্ধি খাটিয়ে ভেবে বললো, তাহলে আমার এমন বর দিন যেন এই সংসারের কোনো পুরুষের ক্ষমতা না হয় আমায় বধ করতে পারে। ব্রহ্মা বলে গেলেন, তথাস্তু। মহিষাসুরের তো এবার আনন্দ, আহ্লাদে আটখানা, ভাবছে কোনো পুরুষ বধ করতে পারবে না আমাকে, স্বয়ং ব্রহ্মদেব বর দিয়েছে, আর কে রোখে, আর কে আটকায়। বলে মহিষাসুর চললো স্বর্গরাজ্য দখল করতে, মর্ত দখল করলো, পাতাল দখল করলো, স্বর্গ দখল করলো, স্বর্গ থেকে ইন্দ্রদেব সহ সমস্ত দেব দেবতাদের তাড়িয়ে দিল, এবং গোটা পৃথিবী জুড়ে, গোটা সৃষ্টি জুড়ে অনাচার শুরু করলো। তারপরে আমরা কি দেখলাম? দেবতারা কেউ পরাজিত করতে পারছে না অসুরকে। তখন সব দেবতারা মিলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কাছে গেলেন, গিয়ে বললেন, আপনারা ত্রিদেব আমাদেরকে উদ্ধার করুন, বলুন কিভাবে আমরা বাঁচবো। কারণ এই অসুর ব্রহ্মাদেবের দ্বারা বর পেয়েছেন, কোন পুরুষ তাকে পরাজিত করতে পারবে না। তখন ত্রিদেব মিলে বলল যে ব্রহ্মদেব যখন বরটা দিয়েছিলেন, বুদ্ধি করে বর দিয়েছিলেন। ব্রহ্মদেব বলেছিলেন কোন পুরুষ মহিষাসুরকে হারাতে পারবে না, কিন্তু ব্রহ্মদেব একথা কখনো বলেননি যে কোনো নারী তাকে হারাতে পারবে না। তখন তারা 3 জন মিলে, সমস্ত দেবতারা তাদের শক্তি এক জায়গায় করে সৃষ্টি করলেন দেবী দুর্গার। সেই দেবী দুর্গার সঙ্গে অসুরের লড়াই শুরু হলো। দেবী দুর্গাকে দেখে প্রথমে তো অসুরের কি অট্টহাসি, আরে কোনো পুরুষ আমায় হারাতে পারবে না, তুমি একটা নারী হয়ে আমায় হারাতে এসেছো, তোমার তো বিরাট বড় সাহস। দুর্গা হাসলো, একটু মিটিমিটি হাসলো, হেসে তাকালো। তারপরে মহাযুদ্ধ শুরু হলো। দুর্গা একা এদিকে দাঁড়িয়ে, 10টা হাতে 10টা অস্ত্র, ওদিকে মহিষাসুর, তার সাথে লক্ষ লক্ষ অসুর সেনা। একা দুর্গা লড়ছে বিভিন্ন রূপ নিয়ে, অসুর সেনা যুদ্ধ করছে, লক্ষ লক্ষ অসুর সেনা, অসুরকে মারে আবার অন্য রূপ ধরে আসে, চলছে এরকম। এবার মা দুর্গা একটুখানি ক্লান্ত হয়ে গেলেন লড়াই করতে করতে। তখন মহাদেব এলেন, এসে মা দুর্গাকে মধু পান করালেন। মধু পান করতে করতে মা দুর্গা বললেন, গার্জা গার্জা শানাম মুরা মধু ইয়াবাত পিবাম মেহম মায়া তাই হাতে তাইবা গার্জে সংখ্যা সুদেবতা। অর্থাৎ অসুর, এখন আমি যতক্ষণ মধু পান করছি তুই অট্টহাসি হাসছিস, হেসে যা। আমি মধু পান করার পর যখন তোকে বধ করব, তখন দেবতারা এরকম গর্জন করে হাসবে। তারপরে যুদ্ধ হলো, আর যুদ্ধের শেষে দেখা গেল মা দুর্গাই, একলা মা দুর্গা সমস্ত শক্তিকে একা হাতে দমন করতে পেরেছেন। এবার আপনি দেশের রাজনীতিতে এই একই গল্পটা ফেলুন তো। আপনারা হচ্ছেন ব্রহ্মা,
নরেন্দ্র মোদী নামক একজনকে আপনারা বর দিয়েছিলেন 2014 সালে। সে অনেক বছর, 70 বছর ধরে প্রার্থনা করছে, ক্ষমতা দাও, ক্ষমতা দাও, ক্ষমতা দাও। আপনারা হচ্ছেন জনতা, ব্রহ্মা আপনাদের কাছে। শেষমেশ 2014 সালে আপনারা উদয় হলেন, ওই নরেন্দ্র মোদীকে বর দিয়ে বললেন তোমাকে বর দিলাম ক্ষমতার। তখন নরেন্দ্র মোদী বললেন আমি অমরত্ব চাই, রাজনৈতিক অমরত্ব, মানে কোনোদিন যেন কেউ আমায় পরাজিত করতে না পারে, কোনো পুরুষ পরাজিত করতে না পারে। তখন আপনারা তাদেরকে বর দিয়ে বলে ঠিক আছে, কোনো পুরুষ তোমায় পরাজিত করতে পারবে না। নরেন্দ্র মোদীর কি আনন্দ, সে চিরকালের জন্য রাজনীতির ময়দানে অমর। সে লড়াই করছে, লড়াই করছে, 2014 জিতলো, 2019 রাহুল গান্ধী সামনে এলো, পরাজিত। কারণ আপনারা বর দিয়েছেন কোনো পুরুষ তাকে হারাতে পারবে না। 2019 একই কাণ্ড হলো। তারপরে তিনি মানচিত্র পেরিয়ে বাংলার মাটিতে পা দিলেন। বাংলার মাটিতে যখন পা দিলেন, দেখলেন একটা টালির চালের ভেতর থেকে একটা 5 ফুট 2 ইঞ্চির হাওয়াই চটি পড়া মহিলা বেরিয়ে হলো, এসে তার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদী থেকে হাসছেন হো হো করে, বলছে রাহুল গান্ধীকে হারিয়ে দিয়েছি, অখিলেশ যাদবকে হারিয়ে দিয়েছি, লালু প্রসাদকে হারিয়ে দিয়েছি, সমস্ত বড় বড় নেতারা পরাজিত, আর 5 ফুট 2 ইঞ্চির একটা মহিলা তুমি এসছো, আমাকে হারাতে তোমার সাহস তো কম না। মমতা ব্যানার্জি সোজা হয়ে দাঁড়ালেন, ওই মহিলার নাম, উনি বললেন আমি তোমার সঙ্গে লড়াই করব। তারপরে লড়াই শুরু হলো, ঠিক যেভাবে সে সময় লড়াই হয়েছিল। এবারে অসুরের সঙ্গে লক্ষ লক্ষ সেনা ছিল, এদিকে নরেন্দ্র মোদীর সঙ্গে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি তাদের দলবদলু নেতা, মিডিয়া, পয়সা, সমস্ত কিছু তাদের সঙ্গে। দিল্লির নেতা, গুজরাটের নেতা, বিভিন্ন রাজ্য থেকে নেতা নিয়ে এলেন, এসে বাংলার মাটিতেই একটা মহিলার বিরুদ্ধে দাঁড় করালেন। এই মহিলা লড়ছেন, লড়তে লড়তে মা দুর্গার মতো ইনিও একবার ক্লান্ত হলেন 2019-এ। সেই সময় দেখা গেল তৃণমূল কংগ্রেসের আসন 34 থেকে কমে 22 হয়ে গেল। নরেন্দ্র মোদীর অল্প হাসি, আই তো পরাজয়ের দোরগোড়া এনে দাঁড় করিয়েছি। 19-এ হাফ আর 21-এ সাফ। এবার খুব তো সাহস ছিল আমায় হারাবে, এসো এবার 21-এর যুদ্ধে নামো। এবার দেবী 21-এর যুদ্ধে নামলেন। দেবীর পক্ষে যারা, তারা সবাই ভাবছে কি হবে, 19-এ হাফ, সত্যি কি 21-এ সাফ? কিন্তু দেবী বুক চিতিয়ে লড়াই করে গেলেন। লড়াই চললো, লড়াই চললো, 8 দফার লম্বা লড়াই চললো। আর লড়াইয়ের শেষে ওই হুইল চেয়ার পা দেওয়া দেবী যখন যুদ্ধটা তার শেষ মুহূর্তে এসে পৌঁছলো, তারিখটা ছিল 2রা মে 2021। আর টিভির সামনে আমরা তাকালাম, তাকিয়ে দেখতে পেলাম এই আমার দুর্গা বলে যে আমি একটা কবিতা লিখেছিলাম, তার শেষ দুটো লাইনে, আকাশ মেতেছে তব ফুৎকারে মঙ্গল সংখ্যের, আকাশ মেতেছে তব ফুৎকারে মঙ্গল সংখ্যের, আমার দুর্গা আবার জিতলো, অসুর হারলো ফের, আমার দুর্গা আবার জিতলো, অসুর হারলো ফের। অর্থাৎ আরো একবার সেই দেবী শক্তি, সেই নারী শক্তির জয়। এখানেও তাই, এখানেও তাই। মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন, সামনে হয়তো একটা ওদের মহিলা প্রার্থী, কিন্তু ভাববেন না ব্যাপারটা তাই, পেছনে সেই সমস্ত শক্তি নিয়ে তারা রয়েছেন, যারা আপনাদের জীবনটাকে সমস্ত বিরক্তির সীমা ছাড়িয়ে নিয়ে চলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গোটা দেশে আজকে কি অবস্থা, গোটা ভারতবর্ষে আজকে কি পরিস্থিতির মধ্যে আমাদেরকে যাত্রা করতে হচ্ছে। আপনারা সেকেন্ড ওয়েভ মনে করে দেখুন তো, করোনার দ্বিতীয় ওয়েভ। আজকে এই কথা সবাই জানেন, আমাদের প্রত্যেকে আমরা করোনার দ্বিতীয় ওয়েভে কোনো না কোনো নিজের স্বজনকে হারিয়েছি, কোনো না কোনো কাছের মানুষকে হারিয়েছি, পাড়ার লোককে হারিয়েছি, চেনা পরিচিত লোকেদের হারিয়েছি। তাহলে আমাদের মধ্যে ববিদা এসে গিয়েছেন, তাকে আমরা অনেক অনেক স্বাগত জানাই আজকের এই মঞ্চে। একটু ডান দিকে চেপে যান না, একটু ডান দিকে চেপে যান না। অনেকে এসে গিয়েছেন, তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকু বলি যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা এতদিন গিয়েছেন, সেই পরিস্থিতির ভিত্তিতে লাইন দেবেন। এবং সবচেয়ে বড় কথা যেটা, আপনারা এইখানে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধায়ক হিসেবে পেয়েছেন, আরো একবার পেতে চলেছেন, তৃণমূল কংগ্রেস সরকারের কাজ দেখেছেন, এবং 3-4 মাস আগে আপনারা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জিতিয়েও ছিলেন।
এই নতুন করে আর কিছু বলার নেই, শুধু বলবো একটা বড় খেলা আপনারা 6 মাস আগে খেলেছেন। এই যে খেলা হবে স্লোগান ছিল, যেটা আপনারা সবাই দিয়েছেন, এবং একজন স্রষ্টা হিসাবে আমি গর্বিত বোধ করেছিলাম যখন দেখেছিলাম আপনারা প্রত্যেকে বয়সের লিমিটেশন ছাড়িয়ে গিয়ে আপনারা প্রত্যেকেই স্লোগানটাকে আপন করে নিয়েছেন। এটাও কিন্তু একটা খেলা, এটা একটা ছোট খেলা হতে পারে, ছোট জায়গার খেলা হতে পারে, কিন্তু এই খেলাটা কিন্তু আমাদের তরফ থেকে সবচেয়ে বড় প্লেয়ারটা খেলতে নেমেছে। তাই তার পাশে দাঁড়িয়ে আরো একবার এই বড় খেলাটা খেলুন, কারণ এই খেলাটা ডিসাইড করে দেবে 2024-এর যে বড় ম্যাচটা হতে চলেছে, যে ম্যাচটায় টিম মমতা বন্দ্যোপাধ্যায় বরং টিম নরেন্দ্র মোদীর লড়াই হবে, যে লড়াইটা দেশটাকে বাঁচানোর লড়াই হবে, সেটাতে আপনারা কিভাবে কতটা শক্তি নিয়ে তার পাশে দাঁড়াতে পারেন। তাই বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আপনারা খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। শুধু একবার চিৎকার করে বলুন তো, খেলা হবে তো ভবানীপুরে? ভবানীপুরে খেলা হবে? ভবানীপুরে খেলা হবে? একটু দুহাত তুলে বলুন, খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? শুন, অমিত শাহের মাথায় একটু কম চুল ছিল জানেন তো, আমি একটু একটা বন্ধুর সাথে আলোচনা করছি কেন না, অন্য কোনো কারণ না, তো কম চুল অনেকেরই হয়। আমার ঠাকুমা একবার আমায় বলেছিল যে 3টে কারণে মাথায় কম চুল থাকে। এলাম কি বলছে, বয়স হলে ন্যাচারালি, যেটা আমার দাদুরও আছে, আমার ইয়েরও রয়েছে। আরেকটা হয় যাদের কম বয়সে ধরুন পেট গরম হচ্ছে, তাদের একটু কম তাড়াতাড়ি চুল পড়ে যায়। আরেক প্রকৃতির লোকের তাড়াতাড়ি চুল পড়ে যায়। তৃতীয়, যারা খুব মিথ্যে কথা বলে। অমিত শাহ কিন্তু তৃতীয় প্রকৃতির লোক, কিন্তু তার মাথায় এখনো 5-6খানা আছে। আর একটু জোরে খেলা হবে, উড়িয়ে দিল। খেলা হবে? একটা উড়েছে, 4টে আছে। খেলা হবে? আর 3টে আছে। খেলা হবে? আর 2টো আছে। এটা একবারে ওড়াবে না। খেলা হবে? খেলা হবে? অমিত শাহের মাথায় ছিল 7-8টা চুল, 24 সালে সেখান দিয়ে গজাবে জোড়া ফুল। খুব ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমাদের ববিদা বলবেন, বৈশাখারা বলবেন, আপনারা খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আপনাদের মেয়েটাকে জেতান, আরো একবার জেতান, সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে জেতান। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ দেবাংশু। আমি যেহেতু ববি এখানে বলবেন, আমাদের মেয়র, কলকাতার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান, আর আমিও ওই 23 পল্লীর বসন্ত বোস রোডে মিটিং করে এখান থেকে থিয়েটার সেন্টারেও যাব, তাই কোনো দীর্ঘ বক্তব্য না রেখে আমি বাবুদাকে বললাম, আমি ফিরাদাকে নাম অ্যানাউন্স করার আগে আমি 1 মিনিট শুধু আপনাদের কাছে অ্যাপিল করে যাব, কারণ এই টাফ রোড এই অঞ্চলে আপনাদের কাছারি পাড়া, সাকারি পাড়া, এখানে আমাদের দিদি কাটুয়া বটিনে, বিজয় ঘোষ রোড, এখানে ওয়ার্ডের ব্যাপক অঞ্চলে দীর্ঘদিন আমি আশুতোষ কলেজের পড়ার সময় থেকে এখানে পাড়া নেই যে পাড়ায় আমরা সময় কাটাইনি। উত্তরায়ণ আন্দোলনে আমাদের শোভনরা থাকে, এখানে মদনরা থাকে, টাফ রোডে বাবুরা থাকে, এখানে সবার সাথে পরিচয়। শুধু আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমরা যাকে সামনে রেখে সারা বাংলা, সারা দেশে লড়াই করি, যার ছবি দেখিয়ে আমরা নির্বাচনে জয়লাভ করি, যার প্রতীকে লড়ে আমরা যে জায়গাত অঞ্চলে লড়াই করি, তিনি হলেন এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী 30 তারিখে এই বাই ইলেকশন। আমি চাই যে 71 নম্বর ওয়ার্ডে প্রতিটি বুথে এত মার্জিনে আমাদের নেত্রীকে আপনারা জেতাবেন যে বার্তা দিল্লির সিংহাসনকে কাঁপিয়ে দেবে, বুঝিয়ে দেবে নরেন্দ্র মোদীকে, যিনি মানুষের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করেন, যার আমলে আকাশ ছোঁয়া পেট্রোল ডিজেল গঙ্গা গ্যাসের দাম, যার আমলে সর্বোচ্চ বেকার সংখ্যা, যার আমলে দেশের রাষ্ট্রায়ত্ত কারখানা বিলগ্নীকরণ হয়ে গেছে, বেসরকারীকরণ হয়ে গেছে, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, তার একদিনেও সরকারের, কেন্দ্রীয় সরকারে থাকার অধিকার নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা জয়ী করবেন। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে উন্নয়নের প্রকল্পের মধ্যে দিয়ে ঘরে ঘরে মানুষের কাজ করেছেন। এমন কোন পরিবার নেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, এমন কোন পরিবার নেই বাংলায় যে পশ্চিম বাংলার নৌমাটি মানুষের সরকারের উন্নয়নের সেই কর্মসূচি আপনাদের ঘরে পৌঁছাননি।
যেতে হবে প্রতিটি ঘরে ঘরে। এই উপনির্বাচন মানে অনেক সময় অনেক জায়গায় ভোটাররা ভোট দিতে আগ্রহী থাকেন না, কিন্তু মনে রাখতে হবে যে এই বিধানসভা নির্বাচন ভবানীপুর কেন্দ্র সারা ভারতবর্ষের রাজনৈতিক সচেতন মানুষ, সারা পৃথিবীর রাজনৈতিক সচেতন মানুষ, যারা ভারতবর্ষের রাজনীতি সম্পর্কে যারা খবর রাখেন, তারা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। আমি অনুরোধ রাখবো, এখানে আমরা সবাই মিলে রয়েছি, এখানে শ্যাম আছে, আমাদের অন্যান্য বন্ধুরা রয়েছে, গোপাল আছে, বাটুল আছে, ছোট্টু আছে, যারা বহুদিনে এখানে মানসুক আছে, উপরে পাপিয়া সিং কাউন্সিলর আছে, বাবলুদা এখানকার প্রেসিডেন্ট আছে, সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই নির্বাচনে আমরা সেই উত্তর পৌঁছে দেবো সারা দেশের মানুষের কাছে। এই আবেদন করে আমাদের মুখ্য বক্তা যেহেতু এসে গেছেন, তিনি বিস্তারিত ভাবে বলবেন ভবানীপুরের মানুষের কাছে মমতা ব্যানার্জির লড়াই, মার খাওয়া, কিভাবে সিপিএম কে হারিয়েছে, কিভাবে সিপিএম এর সঙ্গে লড়াই করেছে। আমরা এখন কলিনির গেটে মার খেয়েছি, আমরা এখন এলাকায় মার খেয়েছি, আমরা এখন কলিনির গেটে মার খেয়েছি, আমরা এখন ইউনিভার্সিটিতে মার খেয়েছি। তখন কোথায় ছিল বলুন তো বিজেপি? সিপিএম এর সঙ্গে তো আমরা লড়াই করলাম, মমতা ব্যানার্জি লড়াই করলো, মমতা ব্যানার্জির রক্ত ঝরলো, আর তারপরে এই রাজ্যের মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হলো। আর এখন কোথা থেকে বাইরে থেকে প্রার্থীকে নিয়েছে, বহিরাগত ক্রিকেটকে নিয়েছে, যিনি 55,000 ভোটে এনডিআরএতে সন্তোষ বর্মন সাহের কাছে হেরে গেছে, তাকে এখানে নিয়ে এসছে, এখানে প্রার্থী করেছে। তাই তাকে এমন ভাবে হারাতে হবে যাতে আগামী দিন বিজেপি বুঝতে পারে যে ভবানীপুরের মাটি দুর্যোগ ঘাটি, পূজারি দুর্বৃত্ত। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। এই ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে আরআর নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না।